ভারত এই রকম অসংবেদনশীলতা ইচ্ছে করে দেখিয়েছে। ভারতের বোঝা উচিত ভারতের আচরণে বাংলাদেশের মানুষ তার প্রতি বিক্ষুব্ধ। মানুষের খুলি, তাজা খুলির উপর মদ রেখে সে মদ পান করেছে এবং এটা করে আনন্দ করেছে, উল্লাস করেছে। সিংহাসনের পাশে বানরকে বসিয়ে লাফালাফি করেছে। এরকম উল্লাস, সেই উল্লাসগুলোকে বলা হয় পৈশাসিক উল্লাস। প্রিয় দর্শক, এতক্ষণ যে ভিডিও ফুটেজগুলো দেখলেন তাতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন ভিডিওগুলো দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকি। বাংলাদেশের 8টি জেলায় যে ভয়ঙ্কর বন্যা হচ্ছে তার সাথে ভারতের ডুম্বুর যে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে তার পানি ছাড়া জড়িত নয় বলে ভারত সরকার একটা স্টেটমেন্ট দিয়েছে। তাদের স্টেটমেন্টের মূল কথাটা হচ্ছে আসলে মূলত ত্রিপুরায় প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই বেসিনের পানি বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেটাই মূলত কারণ। আর তাদের প্রজেক্টে যখন অনেক বেশি পানির হাইট বেড়ে যায় তাদের রিজার্ভারে, তখন অটোমেটিকলি বেশ কিছু পানি রিজার্ভার থেকে বেরিয়ে যায়। তাই বাংলাদেশে যে রকম বন্যা হচ্ছে তার সাথে এটা জড়িত নয় বলে তারা আলাপ করতে চাইছেন। আমি এই আলাপটা সত্য মিথ্যা বা সঠিক ভুল সেই আলাপে যাচ্ছি না, কিন্তু আমাদের মধ্যে ওয়াইড পারসেপশন আছে ভারত এটা করেছে এবং ডেলিবারেটলি করেছে আমাদেরকে এভাবে পানিতে ভাসিয়ে দেওয়ার জন্য। এটার কারণে তার একটা পদক্ষেপের কথা দেখতে পাচ্ছি, সেটা নিয়ে কথা বলতে চাই। কেউ কেউ বলছেন তারা ভারতীয় দূতাবাস ঘেরাও করতে চান, লং মার্চ করতে চান বিভিন্ন দিকে। এটা নিয়ে আমার দ্বিমত আছে, সেই দ্বিমতে যাব, কিন্তু তার আগে একটা জিনিস ক্লিয়ার করে রাখি। আমি আগেও একটা ভিডিও করেছি এটা নিয়ে। হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের ড্যাম রক্ষা করার জন্য আপনাকে পানি ছাড়তে হয়। আমি নিজে আমাদের দেশে কাপ্তাই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট যেটা দেখে এসেছি, বলেছি আমি। কিন্তু যে জিনিসটা নিয়ে হয়তো আমরা প্রশ্ন করতে পারি, যে প্রশ্নটা আমি করেছি, যে আপনি যে পানি ছাড়বেন এটা আমাদেরকে জানালে ভালো হতো, জানানো উচিত ছিল। কারণ হচ্ছে এই পানি খুব দ্রুত এসে খুব দ্রুত বন্যায় সব কিছু ডুবিয়ে দেয়, আমরা ব্যবস্থা নিতে পারতাম। এই তথ্য আমাদেরকে জানানো হয়নি বলে এখন এটা ক্লিয়ার। কেউ কেউ বলছেন তাদের সাথে আমাদের এই ধরনের কোনো চুক্তি হয়তো নেই, যৌথ নদী কমিশনের যোগাযোগ নেই, ব্লা ব্লা ব্লা। আমি আসলে ওগুলো দেখতে চাই না, চুক্তি নাই, কিছু নাই, হোয়াট এভার ইট ইজ। এটা যে বিপর্যয় তৈরি করতে যাচ্ছে সেটা জানানোর জন্য সেটা লাগবে না। আপনি যদি লিস্ট মানবিক আচরণ করেন আপনি আরেকটা রাষ্ট্রকে সতর্কতা দিতে পারতেন, দেয়া হয়নি। আমি ধরেও যদি নেই এর মধ্যে ভারত এই রকম অসংবেদনশীলতা ইচ্ছে করে দেখিয়েছে, যদি তাত্ত্বিকভাবে ধরেও নেই, তারপরও আমাদের একটা প্রশ্ন আসলে আসে, ভারতের সাথে আমরা কি আচরণ করব। যারা মনে করছেন যে এটার প্রতিবাদে তারা ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি দেবেন, ঘেরাও করবেন, আমি এটাকে সিরিয়াসলি দ্বিমত প্রকাশ করি। কেন করি? কখনো কখনো এই ঘটনা ঘটে যে আপনার যে সরকারটা আছে সেই সরকারটা আপনার রাষ্ট্রের স্বার্থ রক্ষা না করে সে ভারতের স্বার্থ রক্ষা করছে। সরাসরি যদি বলি যে রেজিমটার পতন হয়েছে, তারা আসলে বাংলাদেশের স্বার্থ কোনোদিন ভারতের সাথে রক্ষা করতে যায় নাই। সে ক্ষমতায় টিকে থাকার বিনিময়ে ভারত যা চেয়েছে সেটাই সে মেনে নিয়েছে, ভারতকে সে সেটাই দিয়ে দিয়েছে। সেই রকম একটা সরকারের সময় আমরা জনগণ আমাদের মেসেজ ভারতকে যদি দিতে চাই, তখন আমরা ভারতের দূতাবাসের দিকে যাই, ঘেরাও করি, ঘেরাও না হোক অন্তত গিয়ে স্মারকলিপি দিয়ে আসি। কিছু না কিছু ফর্মে আমরা আমাদের কনসার্ন ভারতকে জানাতে পারতাম, এটা ঠিক ছিল। কিন্তু আমি সিরিয়াসলি মনে করি এই মুহূর্তে যে সরকারটা ক্ষমতায় আছে সেই সরকারটা বাংলাদেশ আত্মমর্যাদাশীল জাতি এবং রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার জন্য যা যা দরকার, ভারতের আগের সরকার যেমন ভারতের দাসের মতো আচরণ করেছে সেটা বাদ দিয়ে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে যা করা দরকার, আমি অন্তত বেশ কিছু ক্ষেত্রে দেখছি। আমাদের প্রধান উপদেষ্টাও যেভাবে কথা বলেছেন তাতে আমরা বুঝতে পারি যে সেই জায়গাটা তারা নিশ্চিত করতে চাইছেন। আমি স্মরণ করব প্রধান উপদেষ্টা ভারতীয় মিডিয়ার সাথে যেভাবে কথা বলেছেন, সেটাকেও আপনারা যে কেউ আবার দেখে নিতে পারেন। সুতরাং আমাদের এই মুহূর্তের সরকার আমাদের আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমাদের যা যা পাওয়ার, যা যা চাওয়ার ভারতের কাছে সব কিছু সরকারই করবে বলে আমরা অন্তত ক্লিয়ার লক্ষণ দেখছি, আমরা এই আস্থা বিশ্বাস রাখছি। সেটা যদি হয়ে থাকে, আমাদের সরকার যদি সেই কাজটা করে থাকে, আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করব বা আরও কোনো কর্মসূচি ভারতের বিরুদ্ধে দেব, আমি এটাকে সঠিক এই কারণেই মনে করি না। অনেকের কাছে হয়তো ভাল লাগবে না, আমি বহুবার বলেছি ভারতের সাথে আমি কোনো শত্রুতামূলক অ্যাটিটিউড চাই না। ভারতের সাথে আমাদের কনসার্ন নিয়ে আমি দীর্ঘদিন বছরের পর বছর কথা বলেছি, লিখেছি, বলেছি। কিন্তু
এটা এই কারণে না যে আমি ভারতের সাথে শত্রুতা করতে চাইছি, এটা এই কারণে যে ভারতের বোঝা উচিত ভারতের আচরণে বাংলাদেশের মানুষ তার প্রতি বিক্ষুব্ধ, তার প্রতি ঘৃণা পোষণ করে এবং শত্রুতে পরিণত হয়েছে, সো দ্যাট সে তার পলিসিগুলো ঠিকঠাক করে নেয় বাংলাদেশের ব্যাপারে। এখনো করবে খুব স্পষ্টভাবে মনে হয় না। ভারতের এই অবিশ্বাস্য স্টুপিডিটি বলবো আমার কাছে মানে কেমন যেন লাগে। যাই হোক, আমি আশা করি তারা আস্তে আস্তে সেটা বুঝতে পারবেন, কারণ আমরা দুই জাতি, দুই দেশ পরস্পরের শত্রুতে পরিণত হলে কারো জন্যই সেটা ভালো হবে না। সো আমাদের জায়গাটা হলো, টোনটা হলো ওই জায়গা, আমরা ভারতের সমালোচনা করা বা যা যা করবো সেটা ওই কারণে করব। ঠিক একইভাবে ভারত রিয়ালাইজ করতে পারবে, সেটা আমাদের জনগণ সম্পর্কে তো তারা জানেই। এতদিন যে খাতটা ছিল সেটা হচ্ছে একটা শর্টকাট ছিল, যে ভারতের কোনো সমস্যা দেখে নাই, যে আমাদের বর্ডার কিলিংয়ের জন্য আমাদেরকে ব্লেম করেছে, যে ভারত যা চেয়েছে বিনা বাক্য ব্যয়ে সব কিছু দিয়ে দিয়েছে দেশের স্বার্থ রক্ষা না করে। সেরকম সরকার তো আর নেই। আমরা আমাদের সরকারকে নিশ্চয়ই সময় দেব, আমাদের সরকার কি করে দেখব, কারণ প্রাথমিক লক্ষণ বলছে এটা ভারতের সাথে আমাদের সম্পর্ককে সঠিক জায়গায় নিয়ে আসতে পারবে। সুতরাং আমরা যেন এমন কোনো হঠকারী সিদ্ধান্ত না নেই যেটাতে সরকারও বিব্রত বোধ করে এবং ভারতের সাথে আমাদের সম্পর্ক আরও অনেক বেশি খারাপের দিকে চলে যায়। সেটা করা উচিত হবে বলে আমি মনে করি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা কখনোই ঘটেনি যা ইদানিংকালে ঘটছে। আমরা 5 তারিখের সন্ধ্যা পর্যন্ত, এমনকি 6 তারিখেও কেউ কল্পনা করতে পারিনি সালমান, রহমান, আনিসুল হক, ডাক্তার দীপু মনি, অন্যান্য পলক, যারা যারা এই মুহূর্তে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন, শামসুল হক টুকু সহ ডেপুটি স্পিকার, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তাদের যে দুর্বিষহ অভিশপ্ত জীবন, এই দুনিয়াতে তাদের যে নির্মম পরিণতি আমরা দেখলাম, এটি আমরা বিশ্বাস করেন এই মাসের 6 তারিখ পর্যন্ত আমরা কেউ কল্পনাও করতে পারিনি। ডাক্তার দীপুমণিকে, একজন মহিলা মানুষ, তাকে সেই পুলিশের যে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, মাথায় হেলমেট পরিয়ে কোর্টে হাজির করা হয়েছে। কিল ঘুষি, চর থাপ্পড় থেকে শুরু করে অকথ্য ভাষায় গালাগাল করে পুরো আদালত চত্বরে যা কিছু হয়েছে, এটি খুবই লজ্জাকর, বিব্রতকর। আমাদের সভ্যতা, বিবেকবোধের উপর রীতিমতো কুঠারাঘাত। একটা কুড়াল দিয়ে খুব জোরে একটা কোপ দিলে যে ধরনের একটা ক্ষত তৈরি হয়, তেমনি এই সভ্যতার, আমরা যে একটা সভ্য জাতি, শিক্ষিত হয়েছি, মার্জিত হয়েছি, আমাদের ধৈর্য সহ্য রয়েছে, আমাদের যে গুণাবলী রয়েছে, এই জিনিসগুলোর উপর একটা কুড়ালের কোপ পড়ল। কখনো কখনো কোনো আনন্দ, এটাকে পৈশাসিক আনন্দ বলা হয়। রেপ করে অনেকে, ডাকাতি করে অনেকে, খুন করে অনেকে। এমন মানুষও রয়েছে খুন করে সেই রক্ত পান করেছে, আবার সেই রক্ত পান করে উল্লাস প্রকাশ করেছে, মানুষের খুলি দিয়ে বিশাল গেট তৈরি করেছে, পিরামিড তৈরি করেছে। এরকম বহু জুলুমবাজ আছেন। তো করে তারা খুব আনন্দ প্রকাশ করেছে, মদ্যপান করেছে, মানুষের খুলি, তাজা খুলির উপর, খুলির মধ্যে মদ রেখে সে মদ পান করেছে এবং এটা করে আনন্দ করেছে, উল্লাস করেছে। সিংহাসনের পাশে বানরকে বসিয়ে লাফালাফি করেছে। এরকম যে উল্লাস, সেই উল্লাসগুলোকে বলা হয় পৈশাসিক উল্লাস, পিচাস। তো এখন আমাদের এই গ্রেপ্তার নিয়ে যে সকল কর্মকাণ্ড হচ্ছে, এগুলোকে স্বাভাবিক বলা যাবে না, অস্বাভাবিক। এর পক্ষে একটা যুক্তিও আমি দিব না, আপনি দিতে পারেন। আর এই কর্মকাণ্ডগুলোকে আমি নিন্দা জানাচ্ছি, এগুলোকে পৈশাসিক উল্লাস বলছি। এবং আগামী দিনগুলোতে যারা বিপদ বিপত্তিতে পড়বেন, তাদের জন্য এটি অশনির সংকেত। সেটা কিভাবে, সেটি আমি আপনাদেরকে বলছি। আমরা ক্রমশ এই পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছি, কিয়ামতের দিকে যাচ্ছি, পরকালের দিকে যাচ্ছি। জীবন ব্যক্তি পর্যায়ে মৃত্যুর দিকে যাচ্ছে,
আপনি এক পা এক পা করে কবরের দিকে এগোচ্ছেন, আর পুরো পৃথিবী, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, মহাকাশ, তারকারাজি, আমরা কিয়ামতের দিকে এগোচ্ছি। তো এই যে শেষ জমানা, দিনকে দিন আমাদের জমানা শেষ হয়ে যাচ্ছে, এখানে প্রকৃতির একটা রুল রয়েছে, একটা বিধান রয়েছে। প্রথম বিধান হলো, যারা আল্লাহর পথে থাকবেন, ভালো পথে থাকবেন, ন্যায়ের পথে থাকবেন, তাদের জন্য আল্লাহ একটা গ্যারান্টি দিয়েছেন। সেই গ্যারান্টি হলো, একজন মুমিনের গতকালের জীবনের চাইতে আজকের জীবন ভালো হবে, আর আজকের জীবনের চাইতে আগামীকালের জীবন মুমিনের জন্য আরো ভালো হবে। এটি আল্লাহর পক্ষ থেকে 100% গ্যারান্টি মুমিন এবং মুত্তাকির জন্য। যদি কারো জীবনে এই ঘটনা না ঘটে, তাহলে তিনি মুমিন এবং মুত্তাকি নন। আর কেউ যদি এটি বিশ্বাস না করেন, তাহলে তিনি মুমিন হতে পারবেন না, মুত্তাকি হতে পারবেন না। তো কাজেই ভালো মানুষের জন্য এটা যেভাবে কার্যকর, ঠিক একইভাবে মন্দ মানুষের জন্য সূত্রটা উল্টো। মন্দ মানুষের গতকাল যা গিয়েছে তার চেয়ে আজকের দিনটা খারাপ যাবে, এবং আজকের দিনটি যেভাবে যাচ্ছে তার চেয়ে আগামীকালটি আরো খারাপ যাবে। এই যে আগামীকাল খারাপ যাবে মন্দ মানুষের জন্য, এখানেই হলো আমাদের দেশের যারা আগামীতে মন্দ কাজ করতে চান বা ইতিমধ্যে করেছেন, কিন্তু মন্দ পরিণতিটা আগামীকাল আপনার জন্য অপেক্ষা করছে, তাদের জন্য এই দীপুমণির ঘটনা, পলকের ঘটনা, সালমানের ঘটনা, আনিসের ঘটনা অশনি সংকেত নয়, শুধু মহা অশনি সংকেত। এবং এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন এবং আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, তাদের জন্য এই সকল উদাহরণ, তারা যদি মন্দ কাজ করেন, তাদের জন্য এই সকল উদাহরণ আরো কয়েক গুণ খারাপ অবস্থায় দেখা দেবে। যেমন ধরুন, আওয়ামী লীগ জমানাতে রাজনৈতিক প্রতিহিংসা ছিল, শেখ হাসিনার অনেক ক্রোধ ছিল ডক্টর ইউনূসের বিরুদ্ধে, এবং তার যে ক্রোধ, এটি এমন পর্যায়ে ছিল, যদি আজকের এই পরিস্থিতিতে শেখ হাসিনার সুযোগ পেতেন, তাহলে সালমানকে যে অপমান করা হয়েছে তার চেয়ে বেশি অপমান তিনি একেবারে নির্দ্বিধায় চোখ বুঝে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে তিনি সেটি করতেন। কিংবা দীপুমণির জন্য যে পরিণতি কোর্টে ঘটেছে, পলকের জন্য যে ঘটেছে, সেটি বিএনপি নেতাকর্মীদের জন্য, সেটা নারী হোক পুরুষ হোক, সেই জিনিসটা আজকের দিনে শেখ হাসিনা যদি এই ঘটনার পরে আপনি আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনেন, তাহলে আজকে যা হয়েছে তার চেয়ে 100 গুণ বেশি হবে। তো যেটা বলছিলাম যে দেখুন, শেখ হাসিনা খুবই খারাপ, আমরা সবাই থেকে খুনি হাসিনা বলছি, ফ্যাসিস্ট হাসিনা বলছি, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক মামলা মোকদ্দমা তিনি যে এখন যেভাবে হচ্ছে এইভাবে তিনিও দিয়েছেন, কিন্তু এভাবে হ্যান্ডকাপ পরিয়ে, হেলমেট পরিয়ে মির্জা ফখরুল সাহেব থেকে শুরু করে অন্যান্য যারা নেতা রয়েছেন তাদেরকে আদালতে উঠানো হয়নি। শেখ হাসিনার অনেক গুন্ডা বাহিনী ছিল, তারা ইচ্ছে করলে এরকম 2-4টা কিল ঘুষি অনেককেই মারতে পারতো কোর্টে, তারপরে গালাগালি দিতে পারতো এই খুব অশ্লীল ভাষায়। সেই কাজটি সে করেনি। তো সেই কাজটি সে করেনি, কিন্তু এই যে সে করেনি, এটার যে খারাপ ভার্সনটা এই অল্প কয়েকদিনের মাথায়, শেখ হাসিনা তো খুনি, অশান্তির দেবী, তাকে যদি আপনি মা কালী বলেন, অশান্তির দেবী, মা কালী কি অশান্তির দেবী আমি বলতে পারবো না, অশান্তির দেবী যদি বলেন, তাহলে শান্তির দেবতা তো ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে দেখেন জমানা কিভাবে পাল্টে যায়, যে পুরো পরিস্থিতি, শান্তির দূত যিনি রয়েছেন, শান্তির দেবতা যিনি রয়েছেন, তিনি অশান্তির দেবীর কাছে ক্ষমতা এনেও কোর্ট কাছারিতে এসে তিনি মন্দ লোকদের জন্য একটা ভালো উদাহরণ তৈরি করতে পারলেন না। আগামীতে যদি ডক্টর ইউনূসের চাইতেও যোগ্যতম লোক রাষ্ট্র ক্ষমতায় আসে, তবুও এই যে একটা মন্দ উদাহরণ তৈরি হলো, এর চাইতে আরও খারাপ উদাহরণ মন্দ লোকদের জন্য আগামীতে অপেক্ষা করছে।
এটা কোনো সন্দেহ নাই, এভাবেই প্রকৃতি চলে আসছে। ধীরে 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 মন্দ জিনিসগুলো আরও ব্যাপক এবং বিস্তৃত পরিসরে মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। এখন যেটা বলছিলাম সেটি হলো, ধরুন যারা এই অপমানের শিকার হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, এখন ডিবি অফিসে আছেন, তাদের কথা বাদ দিলাম। তালিকাতে এখন সারা বাংলাদেশ থেকে ধরেন উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, এমন অনেক ইউনিয়ন চেয়ারম্যান আছেন। এইভাবে যদি আপনি টানা হেঁচড়া করেন, জেলে নেন, অন্তত 1 লক্ষ লোকের, আওয়ামী লীগের নেতাকর্মীদের কপালে শনির দশা এবং রাহুর দশা দুটো ঘন্টা টং টং করে বাজছে। এবং তারা সবাই এই দীপুমণিকে স্বপ্ন দেখছেন, সালমানকে স্বপ্ন দেখছেন যে সালমানের যদি এই অবস্থা হয় তাহলে আমার অবস্থা কি হবে। ফলে তারা এখন এই পলাতক অবস্থায় থেকে ইয়ানফসি বলে শুনতাই নাই, গিয়ে দেখবেন সকলের পেট খারাপ হয়ে গেছে, অথবা সকলের শরীরে কোষ্ঠকাঠিন্য এমনভাবে দেখা দিয়েছে যে বস্তায় বস্তায় ইসুপগুলের ভুসি খাওয়ার পরেও তাদের কাজ হচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে কোনো কিছু খাচ্ছেন না, কিন্তু দ্বিধা আসছে, বাথরুমে সকাল বিকাল কাপড় নষ্ট হচ্ছে। মানুষ যখন খুব বিপদে পড়ে এই দুটো সমস্যা হয়, পেট খারাপ হয় কোষ্ঠকাঠিন্য হবে, নয়তো পাতলা পায়খানা, যেটাকে বলে দাস্ত হয়, জুলাফ হয়। বরিশালের আঞ্চলিক ভাষায় বলা হয় দাস্ত, জুলাফ হয়। তো এরকম আবার অনেকে বলে ঝোলা, বরিশালের ভাষায় বলে যে তুই ঝোলাই মরবি। তো সেই যে ডায়রিয়া, কলেরা, এরকম রোগ কিন্তু অনেকের হয়ে যায়, পাতলা পায়খানা, হাগা হয়ে যায়। এখন যারা পলাতক অবস্থায় রয়েছেন এরকম দৃশ্য দেখার পর, যারা দুর্নীতিবাজ, অন্যায়কারী, জুলুমবাজ, তাদের জীবনে কিন্তু এরকম ভীত সন্ত্রস্ত একটি অবস্থার সৃষ্টি হয়েছে। এবং তারা এইভাবে যদি মাসখানেক থাকেন, তাদেরকে আর গ্রেপ্তার করা লাগবে না, তাদের নিজ ঘরের মধ্যে তাদের দাফন কাফন হয়ে যাবে। অনেকে প্যারালাইজড হয়ে যাবে, অনেকের হার্টের বাল্ব নষ্ট হয়ে যাবে, অনেকে মস্তিষ্কে রক্তক্ষরণের মধ্যে পড়ে যাবেন। পুরো আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য হয়ে পড়বে, ছাত্রলীগ নেতৃত্ব শূন্য হয়ে পড়বে। আগামী 1 মাস ঠিক এই চাপগুলো, অর্থাৎ দেখেন খুব কৌশলে এই জিনিসগুলো করা হচ্ছে। সে মানে একসাথে যদি সবাইকে হ্যান্ডকাপ করিয়ে মাজায় কোমরের রশি বেঁধে 100 জন লোক যারা ছিল তাদেরকে একত্রে কোর্টে হাজির করা হলে যে ধরনের ভীতিকর অবস্থা তৈরি হতো, তার চেয়ে আজ এক নাটক হচ্ছে, কাল এক ড্রামা হচ্ছে, পরশুদিন এক সার্কাস হচ্ছে। এক একদিন এক একটা মানে যাকে বলা হয় আবিষ্কার করে, কাউকে ধরা হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে, কাউকে ধরা হচ্ছে জোয়ারসারা থেকে, কাউকে ধরা হচ্ছে সেই এয়ারপোর্ট থেকে, কাউকে ধরা হচ্ছে বনশ্রী থেকে। মানে এই যে নাটকগুলো চলছে, এটা আপনি মনে করবেন না যে এটা এমনি এমনি চলছে। এটা একটা সুদূর প্রসারী প্ল্যান এবং প্রোগ্রাম করে একটা বিশেষ মহল এই কাজগুলো করছে। এবং এই কাজের জন্য এবং এই কাজের পেছনে যে মেধা, মস্তিষ্ক এবং সুদূর প্রসারী পরিকল্পনা চলছে, এগুলো নিয়ে এখন যদি বলতে যাই আমার কলিজা ফেটে যাবে এবং আপনারা শুনতে পারবেন না। এরকম চক্রান্ত চলছে। এই যে সার্কাস তৈরি হচ্ছে, উত্তেজনা তৈরি হচ্ছে, এবং সামাজিক মিডিয়াতে বিপু কট, মানে নসরুল আহমেদ বিপুকে ধরা হবে। এবং অবাক করার ব্যাপার হলো, এই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে যে আজকে নসরুল আহমেদ বিপুর বাসায় অভিযান চালানো হবে। এই অভিযানের অনেক সময় 24 ঘন্টা আগে কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। আপনি বোঝার চেষ্টা করুন কতটা প্ল্যান করে কাজ করা হচ্ছে। আবার যেদিন নসরুল আহমেদ বিপুকে ধরা হবে এবং তার সঙ্গে যা যা করা হবে তারও একটা কিন্তু স্ক্রিপ্ট রেডি করা আছে। হাসান মাহমুদকে যেদিন ধরা হবে, উপস্থাপনা করা হবে। ওই যে আগের আইনমন্ত্রী ছিল টাকু কামরুল, যাকে সবাই গমরুল হিসেবে রাখতো, তাকে ধরা হবে। মানে যাদের প্রতি মানুষের ক্ষোভ এবং ক্রোধ খুব বেশি ছিল, সেই মানুষগুলোকে কিন্তু এইভাবে ধরা হবে, একের পর এক ধরা হবে। নানককে ধরা হবে, জাহাঙ্গীর কবির নানককে ধরা হবে, বাহাউদ্দিন নাসিমকে, মানে সবাই আছে তাদের কাছে, নজরে আছে, এগুলো শুধু উপস্থাপন করা হবে। এভাবে আগামী 1 মাস যদি এভাবে 30টি নাটক উপস্থাপিত হয়, তাহলে
মনে করেন যে 300 নয়, 3000 নয়, 30,000 নয়, 3 লাখ লোকের ডায়রিয়া এই 1 মাস যাবৎ শুধু ডায়রিয়া হতে থাকবে, তাহলে তাদের আর বেঁচে থাকার কোনো যাকে বলে উপায় থাকবে না। এরপর যখন এই ঘটনার পর যখন এই যে মন্দ উদাহরণগুলো করা হলো, এরপরে যখন গণেশ যদি একটু উল্টো দিকে যায়, অর্থাৎ একটা ধরুন অপারেশন ক্লিন হার্ট হয়, এবং এই যে এই সময়টির মধ্যে যারা তাফালিং করছেন, সেটা জামাতের লোক হোক, বিএনপির লোক হোক, আওয়ামী লীগের লোক হোক, ছাত্রদের মধ্যে হোক, যারা এই সময়টিতে তাফালিং করছেন, তাদেরকে যদি ধরা হয়, যৌথ বাহিনীর অভিযান চলে, এবং এইভাবে যদি তাদের কোর্ট কাছারিতে হাজির করা হয়, এবং আপনি নিশ্চিত ধরে রাখেন যে দীপুমনি যে কয়টা কিল ঘুষি খেয়েছে তার চেয়ে 10 গুণ কিল ঘুষি তাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। কাজেই এই দিন দিন নয়, আরও দিন আছে, এবং এই দিনকে নিয়ে যাবে সেই দিনের কাছে। সাধু সাবধান। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্ট বক্সে লিখুন। ফিরছি পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।